নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক রাত 8টা মানেই আপনারা জানেন বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটের দিকে আমরা নজর রাখি। আমি সোনিয়া রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই আজ নজর রাখবো আমরা একটু চণ্ডীগড় বিমানবন্দরে যে ঘটনা ঘটে গেল। কি ঘটে গেল? কঙ্গনা রানাওয়াত, তাকে একেবারে সপাটে চর খেতে হলো। কিন্তু কেন এই সপাটে চর কঙ্গনাকে? প্রশ্ন তো ঘোরাফেরা করছে। কৃষক আন্দোলন ইস্যু আর তাতে এই কথা কাটাকাটি। একটু সেই মুহূর্তের ছবিটা আগে দেখুন। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, আমি একটু জানতে চাইবো যে কি এমন ঘটনা ঘটলো? কৃষক আন্দোলন নিয়ে তো কথা হচ্ছিল, কিন্তু তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে হলো কঙ্গনাকে। দেখো সোনিয়া, ঘটনা যেটা ঘটে আজকে মান্ডির সাংসদ কঙ্গনা রানাওয়াত তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। যেরকম দিল্লিতে বিজেপির অন্যান্য সাংসদরাও তারাও আসছেন, সেরকম কঙ্গনা রানাওয়াতও আসছিলেন। বেলা 3টে নাগাদ তিনি চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছান এবং চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছানোর পর তার নিরাপত্তার যে সিকিউরিটি চেক ইন হয় সেই প্রসেস হওয়ার পরই হঠাৎ করে কঙ্গনার অভিযোগ যে তাকে সপাটে চড় মারেন এক সিআইএসএফ এর মহিলা কনস্টেবল এবং তারপরে তাকে গালবন্ধ করতে থাকেন। কেন তাকে মারধর করা হয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কঙ্গনা দাবি করছেন যে সেই সিআইএসএফ এর কনস্টেবল তিনি জানিয়েছেন যে কৃষক আন্দোলন নিয়ে যে কটু মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাওয়াত তারই প্রতিবাদ জানিয়েছেন এই কনস্টেবল। পরে যেটা শোনা যায় যে সেই কনস্টেবল সেই কনস্টেবল তিনি বেরিয়ে এসে তিনি যেটা জানান যে তার মাও কৃষক আন্দোলনের সময় বসেছিলেন এবং তিনিও আন্দোলন করেছিলেন এবং তখন সেই সমস্ত পাঞ্জাবের মহিলারা যারা আন্দোলনে যুক্ত হয়েছিলেন তাদের ব্যাপারে কুরুচিকর মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাওয়াত এবং তারই প্রতিবাদ আজকে তিনি চণ্ডীগড় বিমানবন্দরে যখন কঙ্গনা রানাওয়াতকে সামনাসামনি দেখেন তখন তিনি করেন এবং সেই প্রতিবাদের ভাষা হয় তাকে থাপ্পড় মারা এবং তারপরে গালিগালাজ করা। ইতিমধ্যেই এই কনস্টেবলকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গোটা ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে সিআইএসএফ এর তরফ থেকে। অন্যদিকে কঙ্গনা রানাওয়াত তিনি বিমান ধরে ইতিমধ্যেই দিল্লিতে এসে পৌঁছেছেন এবং তিনি জানিয়েছেন গোটা বিষয়টি তিনি স্বরাষ্ট্র মন্ত্রককে জানাবেন। তবে তিনি এটাও জানিয়েছেন যে তিনি সেফ রয়েছেন, তার কোনো আঘাত লাগেনি। তবে গোটা ঘটনাটা নিয়ে তিনি উদ্বিগ্ন পরবর্তী পরিস্থিতি সম্পর্কে। বেশ, বেশ। मेरी माँ बैठी थी उस टाइम जब इसने बयान दिया था। इसने बयान दिया था ना कि 100 रुपए के लिए बैठी है लोगों पे। ये बैठेगी वहाँ पे, मेरी माँ बैठी थी उस टाइम जब इसने बयान दिया था। কৃষক আন্দোলনের বিষয়ে কথা কাটাকাটি, কঙ্গনাকে একেবারে সপাটে চর। কিন্তু কঙ্গনা রানাওয়াত তিনি কি বলেছেন শুনুন। आज चंडीगढ़ एयरपोर्ट पे जो हादसा हुआ वो सिक्योरिटी चेक के साथ में हुआ। वहाँ पे मैं सिक्योरिटी चेक करके जैसे ही निकली तो दूसरे कैबिन में जो महिला थी, जो सुरक्षा कर्मचारी थी सीआईएसएफ की, उन्होंने उनके पास या उनको क्रॉस करने का इंतज़ार किया और साइड से आकर जो है मुझे मेरे फेस पे हिट किया और गालियाँ देने लगी। और जब मैंने उनको पूछा कि उन्होंने ऐसा क्यों किया तो उन्होंने कहा कि वो फार्मर्स प्रोटेस्ट को जो है वो सपोर्ट करती हैं और आई एम सेफ, बट माई कंसर्न इज कि जो आतंकवाद और उग्रवाद पंजाब में बढ़ रहा है, हाउ डू वी हैंडल दैट। আর আমরা কথা বলেছিলাম এ বিষয়ে আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার সঙ্গে, কারণ কঙ্গনা রানাওয়াতকে সপাটে চর এবং এই মহিলা সিআইএসএফ জওয়ান তার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, আইনি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, কি বলেছেন তিনি শোনাবো। দেখুন, সিআইএসএফ এর জওয়ান নিশ্চয়ই এটা একটা ওভার অ্যাক্ট ধরা যেতে পারে, কারণ কারোকে চর মারার সে যেই হল অধিকার নেই। নর্মালি এটা 323 আইপিসি ইন্ডিয়ান পিনাল কোড যে 323 ধারাতে এটাতে সাজা হয়, সাজাযোগ্য অপরাধ একটা, এবং সেখানে 1 বছর সর্বোচ্চ সাজা হতে পারে। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে একজন সিআইএসএফ জওয়ান চরটা মারলেন কেন। মানে এটা একটা অত্যন্ত বিক্ষিপ্ত ঘটনা। যিনি একজন এমপি হতে চলেছেন, 323 ধারায় অনুযায়ী উনি অভিযোগ করতে পারেন, যদিও এটা নন কগনিজেবল অফেন্স, অর্থাৎ ডিরেক্টলি এফআইআর সম্ভব নয়, এবং সেই অভিযোগের ভিত্তিতে এনার সাজাও হতে পারে।
আর এবার আমরা নজর রাখবো 4ঠা জুন ভোটের রেজাল্ট বেরোলো। 5ই জুন বাংলা থেকে দিল্লিতে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। INDI এর বৈঠক একের পর এক 8 দফায় দফায় বৈঠক এবং এরপর দিল্লি থেকে মুম্বাইয়ে পৌঁছে গেলেন। মুম্বাইয়ে শিবসেনার সঙ্গে বৈঠক। মুম্বাইয়ের মাতোশ্রীর ছবিটা আপনাদের দেখাচ্ছি, ঠিক যে সময় মাতোশ্রীতে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা অভিষেকের বৈঠকে কারা কারা রয়েছেন, কাদের সঙ্গে এই বৈঠক, এই গোটা বিষয় নিয়ে জানতে চাইবো। আবির আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এপি সেন্টার দিল্লি, মুম্বাইতেও পৌঁছে গেলেন অভিষেক। প্রথমত হচ্ছে যে মহারাষ্ট্রের যে রাজনৈতিক সমীকরণ তা অত্যন্ত উল্লেখযোগ্য জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে। দ্বিতীয়ত হচ্ছে যে ইন্ডিয়া বিজেপি বিরোধিতার জোট যখন তৈরি করা হয়েছিল তখন হচ্ছে উদ্ধব তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং যদি তুমি দেখো যে ইন্ডিয়া বৈঠক শুরু থেকে অর্থাৎ পাটনা, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লির যে সমস্ত বৈঠকগুলো, তার সমস্ত কটা বৈঠকের ক্ষেত্রেই সবাই একত্রে বৈঠক করলেও কোথাও না কোথাও এই উদ্ধবের মতো নেতারা, অখিলেশ, স্টালিন, কেজরিওয়াল, তারা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করতেন এবং তার বক্তব্যের প্রতি বা তিনি যেটা বলতেন তার প্রতি বিশেষ করে ভরসার জায়গা করতেন। অনেক সময় বলাও হতো যে ইন্ডিয়ার মধ্যে এটা একটা আলাদা করে জোট জায়গা তৈরি করা রয়েছে। গতকাল যে ইন্ডিয়ার বৈঠক মল্লিকার্জুন খাড়গের 10 নম্বর রাজাজি মার্গের বাড়িতে হলো, সেখানে অবশ্য দেখতে পাওয়া যায়নি তাদেরকে। কারণটা কি? কোথাও কি গিয়ে তাদের অভিমান রয়েছে, নাকি মহারাষ্ট্রতে অন্য কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত তৈরি হচ্ছে? যে কারণে ইন্ডিয়া জোট চাইছে তারা যে একত্রিত থেকে যে লড়াইটা তারা শুরু করেছিল বিজেপি বিরোধিতার ক্ষেত্রে, লোকসভা নির্বাচনের যে ফল বেরোনোর পর তাতে যেন নতুন করে কোনো ফাটল না ধরে। ফলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে সেই ব্যক্তিগত সমীকরণ বা সম্পর্কের জায়গা থেকে ইন্ডিয়া জোটের মধ্যে থাকা উদ্ভবরাও যে গুরুত্বপূর্ণ শরিক, সেটাকে বুঝিয়ে দেওয়ার জায়গা তৈরি করে দিতে চাইছেন, সে কারণেই বৈঠক। দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তিগত স্তরের যে সম্পর্কের জায়গা সেটি রয়েছে এবং বিজেপি বিরোধিতার ক্ষেত্রে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস যেমনভাবে লড়াই করেছে, বিভিন্ন সময় দাঁড়িয়ে মহারাষ্ট্রতেও তারা কাজ করেছে এবং বারবার ধরে উদ্ভবের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়েছেন। যেভাবে তাদের দল বা সরকার ভাঙানো হয়েছে তা নিয়ে বারবার ধরে তিনি সরব হয়েছেন। ফলে সেই ব্যক্তিগত সম্পর্ক বা সখ্যতার জায়গাতে গিয়েছেন। ফলে আজকে সকাল থেকে যখন অখিলেশের সাথে বৈঠক বা আপনাদের সাথে যখন আলোচনা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে উদ্ভবের সাথেও এই বৈঠক বা আলোচনা করে আসলে এই রাজনৈতিক সমীকরণ তৈরি করার রাস্তায় থাকা এবং ইন্ডিয়া জোট যে একত্রিত রয়েছে সেই সংক্রান্ত বার্তা দেওয়ার চেষ্টা তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে। সে কারণে অভিষেকের যাওয়া বলে মত অনেকের। আবির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেরেকব রায়নও রয়েছেন, অন্যদিকে এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধব পুত্র তিনিও এই বৈঠকে থাকবেন, তাই তো? এখনো পর্যন্ত যা খবর আদিত্য থাকবেন এবং ইন্ডিয়ার জোটের বিভিন্ন সময় যে প্রচার কমিটি থেকে শুরু করে একাধিক যে কমিটি তৈরি করা হয়েছিল সেখানে অভিষেক আদিত্য তারা ছিলেন। এবং এই ইন্ডিয়া জোটের মধ্যে যেমন সিনিয়র লিডাররা যেমন ছিলেন, তার পরবর্তী ধাপের যারা লিডাররা ছিলেন, ইয়াং লিডাররা যারা একত্রিত হয়ে কাজ করেছেন, বিভিন্ন সময় নিজেদের মতামত জানিয়েছিলেন, তাদের মধ্যে হচ্ছে আদিত্য, অভিষেকের মতো নেতারা রয়েছেন। ফলে অনেকেই বলছেন তাদের নিজেদের মধ্যে আলোচনা করে আসলে এনডিএর বিরোধিতা করতে নেবে তাদের রণকৌশল কি হবে সেই সংক্রান্ত আলোচনাও আজকের এই বৈঠক থেকে উঠতে পারে, যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাতোশ্রীতে পৌঁছে যাওয়া। বেশ আবির, অবশ্যই পরবর্তীতেও আমাদের নজর থাকবে। আর তারই পাশাপাশি একদিকে যেমনটা আপনাদের বলছিলাম, শুধু মুম্বাই তা তো নয়, আজ দিনভর দফায় দফায় বৈঠক হয়েছে। কোথাও গিয়ে এনডিএ কে এই যে টেক্কা দেওয়া শাসকের থেকেও কোথাও গিয়ে কি এগিয়ে রয়েছে বিরোধীরা, অন্তত যে সিচুয়েশন তা কিন্তু সেই কথাই বলছে। আমরা দেখলাম যে এনডিএর আগেই কোথাও গিয়ে ইন্ডিয়ার তরফ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে সরকারের বিরুদ্ধে কিভাবে লড়াই করবে তারা, সেই কৌশল ঠিক করতে কিন্তু দফায় দফায় আজ আমরা বৈঠক দেখেছি একের পর এক। আর সে নিয়ে জানার চেষ্টা করব, মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, আমরা দেখলাম যে অখিলেশ যাদব, তারপর রাঘব চাড্ডা, সঞ্জয় সিং, একের পর এক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বৈঠক করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বড় ফ্যাক্টর, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তা তো বলার অপেক্ষা রাখে না। একেবারেই সোনিয়া, দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে বিপক্ষ জোটের ক্ষেত্রে যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তার কারণ বেশ কয়েকটি পর্যায় রয়েছে। যদি 1, 2, 3 করে দেখা যায়, যে প্রথমেই হচ্ছে যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে বিজেপিকে ঠেকিয়ে দিয়েছেন এবং নিজেদের আসন থেকে এক ধাক্কায় অনেকটাই 2019-এর থেকে অনেকটাই আসন সংখ্যা বাড়িয়ে নিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস, এবং সেখানে
সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য। তার সঙ্গে সঙ্গে এই যে এখন যে জোট তৈরি হচ্ছে সেই জোট অর্থাৎ ইন্ডিয়া জোটের অ্যালায়েন্সের ক্ষেত্রেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এবং তার বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। গতকালও দেখা গিয়েছে যে ইন্ডিয়া জোটের যে বৈঠক হয়েছে সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এবং তার যে অবদান রয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্সকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তার প্রশংসা করা হয়েছে, ভূয়সী প্রশংসা হয়েছে সেখানে। এবার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের কর্মসূচি দেখা যায়, তিনি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করলেন এবং তারপর তার দিল্লির বাড়িতে এসে আজকে দেখা করেন রাঘব চাড্ডা এবং তার সঙ্গে সঙ্গে সঞ্জয় সিং আপে। অর্থাৎ এই যে রিজিওনাল পার্টিগুলো রয়েছে যারা ভালো ফল করেছেন, যাদের ভালো সংখ্যক যারা বিজেপিকে ঠেকিয়ে দিতে পেরেছেন, ফলে তাদের সঙ্গেও এই যে রণকৌশল তৈরি করা, কিভাবে এনডিএ সরকার গঠন করলে সেই এনডিএ সরকারের বিরোধী হিসাবে তাদের কি রণকৌশল হবে, সেই রণকৌশল একেবারে সেট করার ক্ষেত্রেই কিন্তু কয়েক কদম এগিয়ে যাচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স। সেটা কিন্তু এই বৈঠকে একের পর এক বৈঠক দেখেই সেটা বেশ কিছুটা পরিষ্কার হয়ে গিয়েছে এবং একই সঙ্গে বিভিন্ন যে আঞ্চলিক দলগুলি রয়েছে সেই দলগুলির নিজেদের মধ্যেও যাতে একটা খুব সুসম্পর্ক থাকে এবং তাদের যাতে একটা স্ট্রং হোল্ড থাকে বিরোধী আসনের মধ্যে, তাদের যাতে একটা স্ট্রং সে থাকে বিরোধীদের মধ্যেও, সেই জায়গাটাও কিন্তু কোথাও পোক্ত করার চেষ্টা করছেন বলে রাজনৈতিক মহল মনে করছেন এবং সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আজকে দিল্লিতে তার দফায় দফায় বৈঠক এবং তারপরে এই মুহূর্তে মুম্বাইতে তিনি গিয়েছেন এবং সেখানে গিয়ে মুম্বাইতেও তার বৈঠক উদ্ধব ঠাকরের সঙ্গে, সেই বৈঠকেও কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী এই দিকে। সোনিয়া, একেবারেই মৈত্রী, অবশ্যই। এবং বাংলায় যে ফল, তারই পাশাপাশি উত্তরপ্রদেশে যে ফল, একেবারে ধরাশায়ী বিজেপি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তাদের প্রশংসা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা হচ্ছে এবং অবশ্যই অখিলেশ যাদবেরও প্রশংসা হচ্ছে। অবশ্যই যে আপডেট উঠে আসবে সেই আপডেটের দিকে তো আমরা নজর রাখবো, কিন্তু মানুষের প্রশ্ন যে প্রধানমন্ত্রী হয়ে মোদী কবে শপথ নেবেন তৃতীয়বারের জন্য। একেবারে হ্যাট্রিক মোদীর, যদি সবকিছু ঠিকঠাক থাকে 9ই জুন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আর ছুটির রবিতেই, একেবারে রবিবার একটা ছুটির দিন, শপথ নিতে পারেন মোদী। রবিবার সন্ধে বেলাতেই তৃতীয়বারের জন্য হ্যাট্রিক করবেন প্রধানমন্ত্রিত্ব শপথ নিয়ে মোদী। আর এনডিএর তরফ থেকে তো জানিয়ে দেওয়া হয়েছে মোদী নেতা, মোদী প্রধানমন্ত্রী, তৃতীয়বার মোদীর শপথের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। মোদীর শপথে কে কে থাকবেন? থাকবেন শেখ হাসিনা। প্রতিবেশী দেশ সহ একাধিক রাষ্ট্র প্রধানকেও ইতিমধ্যেই আমন্ত্রণ করা হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য। अब की बार 400 पार तो হলোই না, 300 পেরোলো না, 240 ম্যাজিক ফিগার 272। তাই শরিক নির্ভর এবার মোদির 3.0। তৃতীয়বার মোদির শপথ, কিন্তু শরিকদের উপর নির্ভর করতেই হচ্ছে মোদি সরকারে। তাই ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবার নীতিশ নাইডু। কি মন্ত্রক দাবি নীতিশ নাইডুর? কাল ফের এনডিএর বৈঠক রয়েছে, আরো বিস্তারিত জানবো। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, স্বাভাবিকভাবেই মানুষ ওই মুহূর্তে জানতে চায় যে কি মন্ত্রক দাবি করছেন নীতিশ নাইডু, কি শর্ত? গতকালই আমরা শুনেছিলাম, কিন্তু আজ যে আপডেটগুলো উঠে আসছে একে একে, খুব স্বাভাবিকভাবেই খুব বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন নীতিশ নাইডু। একেবারেই দেখো, ইন্ডিয়ার জোট, মনে রাখতে হবে যে 18তম লোকসভা যেটা তৈরি হতে চলেছে সেটা কিন্তু মোদী সরকার না, সেটা কিন্তু এনডিএ সরকার তৈরি হতে চলেছে। এবং সেই এনডিএ সরকার যদি তৈরি করতে হয়, তাহলে সেই এনডিএ সরকারের ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে টিডিপি এবং তার সঙ্গে সঙ্গে জেডিইউ। এবং এই দুই দলের যারা মাথারা রয়েছেন, অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, তারা দুজনেই রাজনৈতিক মহলে ভারতীয় রাজনীতিতে যথেষ্ট দক্ষ এবং পোক্ত রাজনীতিক হিসাবেই পরিচিত। তারা কিন্তু যারা যখন বুঝতে পেরেছেন যে তাদের এই মুহূর্তে তাদের আসনের গুরুত্ব কতটা, সেই জন্য তারা 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তাদের তরফ থেকে সমর্থন জানানো হয়েছে এনডিএ কে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব চাওয়া হয়েছে। কি মন্ত্রিত্ব রয়েছে? তার মধ্যে রেল রয়েছে, অর্থ রয়েছে নগর উন্নয়ন, এবং যেটা সূত্র থেকে জানা যাচ্ছে যে গ্রামোন্নয়ন মন্ত্রকেরও কিন্তু দাবি জানিয়েছেন তারা। তার সঙ্গে সঙ্গে নিজেদের রাজ্যের জন্য স্পেশাল স্টেটাস, এমনকি চন্দ্রবাবু নাইডু স্পিকারের পদের জন্য দাবি রেখেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই দুই ব্যক্তিকে
তাদেরকে সন্তুষ্ট রাখা এবং তাদের দলের যারা সাংসদরা রয়েছেন যাতে তাদেরকে যথাযোগ্য পোস্ট দেওয়া এই মুহূর্তে এনডিএর কাছে এবং বিশেষত তাদের সবথেকে বড় শরিক বিজেপির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। কারণ তাদেরকে সন্তুষ্ট না রাখতে পারলে এনডিএ সরকার কিন্তু গঠন হওয়ার ক্ষেত্রে অনেকটাই সমস্যা দেখা দেবে। আগামীকাল সকাল 9টায় একটি বৈঠক রয়েছে যেখানে বিজেপির শীর্ষ নেতারা তারা বৈঠকে বসছেন এবং তারপর বিজেপির যারা সংসদীয় কমিটির যারা নেতারা রয়েছেন তারা বৈঠকে বসবেন এবং তারপরে বেলা 11:30টায় পার্লামেন্টের ভেতরে যে সেন্ট্রাল হল রয়েছে সেখানে পার্লামেন্টারি কমিটির অর্থাৎ সমস্ত এনডিএ যারা সহযোগী হচ্ছেন সেই সমস্ত সহযোগীর যারা সাংসদরা রয়েছেন তারা এসে যুক্ত হবেন, তারা বৈঠক করবেন এবং সেখান থেকেই সংসদীয় কমিটির নেতা বাছাই করা হবে এবং সেখানে নরেন্দ্র মোদীকে যদি চূড়ান্তভাবে বেছে নেন সমস্ত সাংসদরা তার আগে তারা নিজেদের যে আখেরটা আছে সেটা বুঝে নেবেন, সেটা কিন্তু বলাই বাহুল্য। সোনিয়া, একেবারেই মৈত্রেয়ী। এবং আমরা নজর রাখছিলামই বিজেপিকে তো সমর্থন করবেন তারা, কিন্তু সমর্থন করতে হলেও মন্ত্রক শর্ত রয়েছে জেডিইউ টিডিপির। দিলীপ ঘোষের একটা মন্তব্য আপনাদেরকে শোনাবো, কারণ তিনি বলছেন যে হাতি যদি কাদায় পড়ে তাহলে তো ব্যাঙেও লাথি মারে। এই বিজেপিকে সমর্থনে মন্ত্রক শর্ত নিয়ে জেডিইউ টিডিপির কি মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, শুনুন। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে, কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকে আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়, কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি, অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে আবার নিজের স্বার্থে চলে এসেছে। अब की बार 400 পার, সেটা তো হলোই না, 300 পেরোলো না এনডিএ, 240 বিজেপি এবং 300-রও কম জোট। ভোটের ফলে ময়না তদন্তে তাই বিজেপি উত্তরপ্রদেশ বাংলায় একেবারে ভরা ডুবি। খুব স্বাভাবিকভাবেই কাটাছেঁড়া চলছে ইতিমধ্যে বিজেপি নেতৃত্বের অন্দরে। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, এই যে ভরা ডুবি উত্তরপ্রদেশ বাংলা, এতটা তো আশা করেনি। আমরা দেখেছি 35-30 আসন পার করার কথা বারবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে বাংলার জন্য, উত্তরপ্রদেশের ফলেও আশা করেনি। স্বাভাবিকভাবেই এবার কাটাছেঁড়া তো চলছেই। একেবারেই সোনিয়া, দেখো কাটাছেঁড়া চলছে এবং কাটাছেঁড়া করাটা খুব স্বাভাবিকও, তার কারণ যে লক্ষ্যমাত্রা নিয়ে বিজেপি এগিয়েছিল অর্থাৎ अब की बार 400 পার, এবং সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা তো বটেই, 2019-এর সংখ্যাকে অর্থাৎ 2019-এ যে 303টি আসন পেয়েছিলেন তার থেকেও প্রায় 100-র কাছাকাছি বাড়তি আসন তারা পাবেন, এই লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছিলেন এবং সেই লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদী। কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, সেই লক্ষ্যমাত্রার অনেক আগে এসেই থমকে গিয়েছে বিজেপির জয়যাত্রা বলা যেতে পারে। সেখানে দাঁড়িয়ে কোথায় কোথায় সব থেকে বেশি ভরাডুবি হয়েছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, এর পাশাপাশি মহারাষ্ট্র, হরিয়ানা এবং রাজস্থানের যে ফলাফল সেটাও কিন্তু খুব একটা সন্তোষজনক নয় বিজেপির কাছে। ফলে এই সমস্ত জায়গায় কেন এরকম ভরাডুবি হলো তাই নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা আজকে চলে জেপি নাড্ডার বাসভবনে। সেখানে উপস্থিত ছিলেন বিএল সন্তোষ, অর্গানাইজেশনাল সেক্রেটারি বিজেপির বিএল সন্তোষ, তার সঙ্গে সঙ্গে ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ নেতারা। দীর্ঘক্ষণের এই বৈঠক, সেখানে একেবারে চুলচেরা বিশ্লেষণ হয়। একদিকে যখন এই বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয় তার সঙ্গে সঙ্গেই কিন্তু আসন বন্টন নিয়েও কিন্তু আলোচনা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলে দুটো বিষয় কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছে বিজেপি। এক, তাদের এই জয়যাত্রা, তাদের এত সংখ্যা কমে যাওয়া কেন এবং কর্মীদেরকে কিভাবে উজ্জীবিত করা যায়, কিভাবে নিজেদের খামতির জায়গাগুলো খুঁজে নেওয়া যায়। তার কারণ বিজেপি সূত্রে এখন অব্দি যেটা জানা যাচ্ছে তারা বেশ কিছু কারণকে আইডেন্টিফাই করেছেন। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে কনফিডেন্স বা ওভার কনফিডেন্স, যে তাদের 400 পার বলে দেওয়া হয়েছে মানে তারা পেয়ে যাবেন, এই ধারণা অনেক কর্মীর মধ্যে হয়ে গিয়েছিল। ফলে তারা অনেকে ময়দানে নামেনি। এর পাশাপাশি গোষ্ঠী দ্বন্দ্ব অর্থাৎ নেতৃত্ব, স্থানীয় নেতৃত্বের মধ্যে সমস্যা, সেটাও ধরা পড়েছে এবং কোথাও কোথাও প্রার্থী বাছাইতেও সমস্যা হয়েছে, যার ফলে পুরনো বিজেপি কর্মীরা অনেকেই মাঠে ময়দানে নেমে কাজ করেননি। ফলে সব মিলিয়ে সমস্যা ছিল এবং সেই সমস্যা থেকে কিভাবে বেরোনো যায় সেই নিয়ে যেরকম একদিকে ব্রেনস্টর্মিং করছে বিজেপি, তার সঙ্গে সঙ্গে নতুন সরকার গঠনের জন্য কোন আসন তারা ছাড়তে পারেন বা কোন মন্ত্রিত্ব তারা ছাড়তে পারেন সেই নিয়েও চলছে কাটাছেঁড়া চলছে। মৈত্রেয়ী, তুমি যেমনটা বলছিলে সেরকমই কিন্তু আরো এরই পাশাপাশি শুধুমাত্র সরকার গঠনের তোড়জোড় চলছে তা নয়, স্ট্র্যাটেজি বৈঠকও কিন্তু হচ্ছে, কারণ সরকার গঠনের প্রস্তুতি
চলছে। সবকিছু ঠিক থাকলে তো রবিবারই প্রধানমন্ত্রী শপথ নেবেন, মোদী শপথ নেবেন এবং আগামীকাল এনডিএর স্ট্র্যাটেজির আরো একটি বৈঠক রয়েছে। রাতেই কিন্তু বিজেপির সব মুখ্যমন্ত্রী সাংসদদের দিল্লিতে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর বাংলায় যে খারাপ ফল সেই নিয়েও তো কাটাছেড়া করবে বই কি বিজেপি। এবং আজ রাতেই দিল্লিতে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। দু 2019-এ মেদিনীপুর থেকে জয়, কিন্তু 2024-এ তাকে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুরে। সেটাই কি কাল হলো? হারের পর বিস্ফোরক দিলীপ ঘোষ। কারণ আসন বদলের যে সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি, কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি, রাস্তাঘাট ইত্যাদি। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। দিলীপ ঘোষ বলছেন এই সিদ্ধান্ত ঠিক নয় কেন্দ্র বদলের, কিন্তু সুকান্ত মজুমদার কি বলছেন? বলছেন সিদ্ধান্ত ভুল নয়, তবে অনেক সময় কাজ করে না সিদ্ধান্ত। পাল্টা সওয়াল করেছেন সুকান্ত মজুমদার। পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত ক্লিক করে না, হয়তো অনেক সময় না। আমরা এক সময় দিলীপ যখন রাজ্য সভাপতি ছিলাম, আমরা 19-এ সফলতার পর 3টে উপনির্বাচন হেরেছিলাম, তার মধ্যে খড়গপুরটাও ছিল। তখনও ক্লিক করেনি। তো মাঝে মাঝে হয় ক্লিক করে না, আমরা যেটা ভাবি সেটা কাজ করে না। আমরা আর কাথি আসনের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে সেই কাথি আসনে পরাজয়ের পরে অখিলগিরির বিরুদ্ধেই কিন্তু তৃণমূল প্রার্থী, পরাজিত তৃণমূল প্রার্থী উত্তম বারিক, তিনি রীতিমতো প্রশ্ন তুলেছেন। সেই খবরে তো আমরা আসবো, কিন্তু উজ্জ্বল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বলের কাছ থেকে আগে এই বিষয়টা জেনে নি। উজ্জ্বল, খুব স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ আগেও বলেছেন তিনি মেদিনীপুর কেন্দ্র থেকে লড়তে চেয়েছিলেন, ভোটার পর্যন্ত হয়েছিলেন। তার কেন্দ্র বদলের পর কিন্তু তিনি বলেছিলেন যে এই সিদ্ধান্তটা কোথাও গিয়ে গন্ডগোল। সেটাই তো হলো, সেটাই তো বলছেন দিলীপ ঘোষ। দেখো, একটা বিষয় বলি যে প্রাক্তন নিশানা করেছে বর্তমানকে, অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে নাম না করে কিন্তু অনেকগুলো প্রশ্ন তিনি তুলে দিয়েছেন। প্রথমত তিনি আজকে কি বললেন যে আমি যখন সভাপতি ছিলাম তখন 18টি আসন দল পেয়েছে, এখন ফল খারাপ হয়েছে। তিনি দলের সংগঠন, স্ট্র্যাটেজি এবং প্রার্থী নির্ণয়, এই 3টে নিয়ে প্রশ্ন তোলার সঙ্গে সঙ্গে বলেছেন যে এই বিষয়ে আমায় কিছু জিজ্ঞাসাবাদ করা হয়নি, 3.5 বছর আমি কোনো পদে নেই। তিনি গতকাল কাঠিবাজির কথা বলেছিলেন, আজকে সেই জায়গাতেই কিন্তু ষড়যন্ত্র তত্ত্বটাকে উস্কে দিয়েছেন এবং একই সঙ্গে বললেন যে পুরো যে ভরাডুবি তাতে বর্তমান নেতৃত্বের যে জায়গায় ব্যর্থতা, সেই ব্যর্থতা রয়েছে। তিনি বললেন যে মেদিনীপুর, স্পেসিফিক মেদিনীপুর নিয়ে তিনি বললেন সেখানে জেতার মতন পরিস্থিতি ছিল, 1 লক্ষ ভোটে জেতার মতন পরিস্থিতি ছিল এবং সেখানে দাঁড়িয়ে তার সংগঠন বা তার যেভাবে তার যে মেশিনারি, সেই মেশিনারি প্রস্তুত ছিল। অর্থাৎ এই প্রত্যেকটা বিষয় কিন্তু কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বর্তমানকে, অর্থাৎ বর্তমান নেতৃত্বকে। বর্তমান সুকান্ত মজুমদার তিনি সভাপতি রয়েছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে মুরলী যে তাদের যে পুরনো যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে একেবারে উজ্জ্বল, তুমি যেমনটা বলছিলে খুব স্বাভাবিকভাবে বঙ্গ বিজেপি নেতৃত্ব বদলের জল্পনাও কিন্তু উস্কে দিয়েছেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি বলছেন বরিষ্ঠ নেতা পারেন, তবে দলের সঙ্গে সমন্বয় রেখেই যাওয়া উচিত বলেই বার্তা দিয়েছেন সুকান্ত। সব জায়গায় যাব, মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল, কারণ সে আরো হেরে গেছে, মনটা খারাপ। তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম। তো আমি সেখানে যাব, সবার সঙ্গে দেখা করব। বর্ধমানে আমি লড়াই করেছি, আমার কর্মীরা সঙ্গে ছিলেন, সেখানেও সমস্যা হয়েছে। বর্ধমানেও যাব আমি, শুধু তারিখ বর্ধমান আমার মেদিনীপুর নয়। আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম, সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম, লড়াইয়ের জবাব দিতাম। সে আমার ভূমিকা থাকবে, পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক, আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো। দিলীপ দা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিঙ্ক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, বিভিন্ন যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি।
আর কাথি আসন সেখানে সৌমেন্দু অধিকারী বিজেপি প্রার্থী তিনি জিতে গিয়েছেন এবং উত্তম বারিক তৃণমূলের প্রার্থী হেরে গিয়েছেন। আর হারের পরেই অখিল গিরি তার বিরুদ্ধেই কিন্তু সরব হয়েছেন তৃণমূল প্রার্থী এবং মন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল নেতৃত্বকে অভিযোগও জানিয়েছেন উত্তম বারিক। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো, সুজিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, সৌমেন্দু অধিকারী জিতে গেলেন, উত্তম বারিক হেরে গেলেন, আর তারপর অখিল গিরি এই পরাজয়ের পিছনে কোথাও গিয়ে তিনিও রয়েছেন, দায়ী করছেন উত্তম বারিক। একেবারে, এবং সেটা সোনিয়া সরাসরি তিনি অভিযোগ করছেন। কেন অভিযোগ করছেন সে কথাও তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে দলের কর্মী সক্রিয় নেতারা, যারা স্থানীয় নেতা, তারা অভিযোগ করেছেন, বলা যায় সরাসরি জেলার নেতৃত্বর কাছে, এবং অভিযোগ করেছেন যিনি পরাজিত প্রার্থী তিনি তার কাছে অভিযোগ যে করেছেন সেটা কিন্তু তিনিও বিষয়টি নিয়ে যথেষ্টই বিরক্ত এবং তিনি ক্ষুব্ধ বলা চলে, প্রকাশ্যে কিছু বলতে না চাইলেও। তবে তিনি বলেছেন গোটা বিষয়টি নিয়ে, এবং কাঁথির মতো প্রেস্টিজের একটা আসন, সেই সম্মানের লড়াইয়ে যেখানে হেরেছেন উত্তম বারিক, সেখানে কিন্তু দলের হার নিয়ে রীতিমতো তিনি সরব হয়েছেন, দলের নেতৃত্বের কাছে তিনি অভিযোগ করেছেন, সেখানে কাঠগড়ায় তুলেছেন। রামনগরের বিধায়ক মন্ত্রী অখিল গিরিদের বিরুদ্ধেই তিনি কিন্তু মুখ খুলেছেন, কারণ সেই সব এলাকায় বিজেপি লিড নিয়েছে। লিড শুধু নয়, ভালো একেবারে মার্জিনে এইসব জায়গা থেকে সৌমেন্দু অধিকারী লিড নিয়েছে, এবং সেটা যে বলা যায় যে ভূমিকা ঠিকঠাক ছিল না দলের নেতা সিনিয়র লিডার অখিল গিরিদের, সেই প্রশ্ন কিন্তু তিনি তুলছেন। যদিও অখিলবাবু এইসব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন, আবার অখিলবাবুর ছেলে কিন্তু বাবার হয়ে ব্যাট ধরে বলছেন যে ঠিকঠাক করে কাজে লাগানো হয়নি অখিলগিরিকে নির্বাচন পরিচালনায়। এই যে বিষয় সবটাই কিন্তু কাঁথির ভোটে হারের পর তৃণমূলের গোষ্ঠী কোন্দল, অভিযোগ আর পাল্টা অভিযোগ। উত্তম বারিক কি বলেছেন একটু শুনি। আমরা লড়াইতে সফলতা পাইনি। নিশ্চিতভাবে দলীয় হাইকমান্ড তদন্ত করে খতিয়ে দেখবেন কেন এই বিপর্যয় সারা মেদিনীপুর জেলা জুড়ে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য প্রশ্ন করবো না, তার কারণ অখিলদার সিনিয়র নেতৃত্ব, আমি নিশ্চিতভাবে কারোর বিরুদ্ধে কারোর সমালোচনা করি না। নিশ্চিতভাবে আমি খুশি নই, তার কারণ একটা দলীয় নেতৃত্ব হিসাবে দলের জন্য নির্বাচনের সময় যতটা করার দরকার ততটা সহযোগিতা নিশ্চিতভাবে তার সেই সমস্ত এলাকার দলীয় নেতাকর্মীরা পাননি। দলের স্বার্থে দলকে রক্ষা করতে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা 26-এর জন্য আগামী দিন থেকেই প্রস্তুতি শুরু করতে চাই, দল যদি নির্দেশ দেয়। আর গতকাল আমরা নজর রেখেছিলাম কাঁথিতে পরাজয়ে অখিলগিরির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল প্রার্থী, তাই অখিলগিরি কি বলেছেন শোনাবো। দলের মধ্যে আমরা খুব জরুরি ভিত্তিকে পর্যালোচনা করব। আমরা অঞ্চল লেভেল থেকে জানতে পারিনি কি হয়েছে, কেন এত সাপোর্টেজ হলো, কেন এত ভোট কম হলো বিভিন্ন জায়গায়। আশ্চর্যের ব্যাপার, চিন্তার ব্যাপার। যা কাজ করার আমরা তা করেছি নিশ্চিতভাবে। যারা করছে তারা নিজেদের ব্যর্থতাটা ঢাকবার জন্য সেটা করছে, সেটা ঠিক নয়, খারাপ তো লাগছে নিশ্চিত। আমার কেন্দ্রে দল হেরেছে এবং আমার বিধানসভা কেন্দ্রের যেটি সিট হয়েছে, এটা নিশ্চিতভাবে আমার খারাপ লেগেছে। গতকালই নন্দীগ্রামের টাকাপুরায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, বিজেপি কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার, একটু গতকালের ছবিটাও আপনারা দেখেছেন, এবং আজও ঘটনাস্থলে বম্ব স্কোয়াড যায়, পুলিশ যায়। সুজিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, গতকালের ছবিটাও আমরা দেখেছিলাম, বোমা বিস্ফোরণের ঘটনা, বিজেপি কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনা, দুজনকে গ্রেপ্তার করা গেল, আর কি জানা যাচ্ছে? দেখো, গোটা ঘটনা কিন্তু নির্বাচন পরবর্তী যে অবস্থা, সেখানে কিন্তু রাজনৈতিক বিষয় বলেই দাবি করছে শাসক দল তৃণমূল। কারণ এই যে ভোটের সময় নন্দীগ্রামে অশান্তি ছড়াতেই যেটা তারা অভিযোগ করছে, বিজেপির লোকেরা তাদের বাড়িতেই বোমা বেঁধে, এবং পরিস্থিতি যেটা দেখা গেছে যে যখনই গন্ডগোল বেঁধেছে বোমা ফাটানো হয়েছে। এই যে বিষয়টি, সেটা কিন্তু বিজেপির কর্মীরা গোপনে এই বোম তৈরি করতে বলে অভিযোগ করছে তৃণমূল। সেখানেই বোম ফেটে আহত হয়েছে বিজেপির কর্মীরা। কিন্তু তারপর থেকে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ গোটা বাড়ি ঘিরে রাখার পর আজ যখন বোম স্কোয়াড এলো, তারা কিন্তু গিয়ে দেখলো যে বিরাট মাপের বোমা উদ্ধার হয়েছে, বোমা তৈরির বারুদ উদ্ধার হয়েছে, সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে নদীর ধারে। কিন্তু ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপির চাপান উত্তর, অভিযোগ চলছে এই ঘটনায়। বেশ সুজিত,
ভোট চলাকালীন বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছিলাম যে জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ছিল, কিন্তু আবারও শ্লীলতাহানির অভিযোগ, আর সেই অভিযোগে গ্রেপ্তার জওয়ান। ফের শ্লীলতাহানির অভিযোগ। আরো বিস্তারিত জানবো, রাজকুমার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, আলিপুরদুয়ারের এই ঘটনা, কি অভিযোগ করছেন এই মহিলা? দেখো সোনিয়া, আলিপুরদুয়ার শহরে এই ঘটনা ঘটেছে এবং যে মহিলা আলিপুরদুয়ার থানায় ওই লিখিত অভিযোগ জানিয়েছে, সেই মহিলার অভিযোগ হচ্ছে যে ওই মহিলা একটি দোকান চালান আলিপুরদুয়ার শহরের যে বাবুপাড়া হাই স্কুল, সেখানেই এই ভোটের ডিউটি করতে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদের ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্পে দীর্ঘদিন থেকে ভোট পরিচালনার জন্য জওয়ানরা রয়েছেন এবং সেই ক্যাম্পের পাশেই যে দোকান, সেই দোকানে যখন এক বিএসএফ জওয়ান আজকে সকাল 10:30 নাগাদ জিনিস কিনতে আসে, সেই সময় কিন্তু জিনিস কেনার পর তিনি একেবারে দোকানের ভেতরে ঢুকে গিয়ে ওই মহিলার শ্লীলতাহানি করেছেন, এমনটাই কিন্তু অভিযোগ লিখিতভাবে জানিয়েছেন ওই মহিলা। ইতিমধ্যেই কিন্তু ওই বিএসএফ ক্যাম্পে ওই মহিলাকে নিয়ে গিয়ে ওই জওয়ানকে শনাক্ত করা হয়েছে এবং জওয়ানকে গ্রেপ্তারও করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। আগামীকাল আলিপুরদুয়ার আদালতে ওই জওয়ানকে তুলবে পুলিশ। সোনিয়া, বেশ। বিএসএফ এর আলিপুরদুয়ার হাই স্কুলে কয়েকজন আসছে ওরা দোকানে জিনিসপত্র নিতে আসে, আজকেও এরকম নিতে আসছে। নিতে আসার পরে আমার ওয়াইফের সাথে মানে অসভ্যতামি। কয়জন সেটা একজন। তারপর আমি আসার পরে আমি ওয়াইফকে নিয়ে আর আমার পাড়ার দাদারা ওদেরকে নিয়ে স্কুলে গেলাম। পরে গিয়ে আইডেন্টিফাই করলাম। প্রথমে তো ওরা বের করতে চাচ্ছিল না, তারপরে আলিপুরদুয়ার থানার পুলিশ এসে তারপরে ওদেরকে বের। আপনারা এখন কি চাইছেন? আমি ওই কঠোর শাস্তি চাইছি। আর এবার আমরা নজর রাখবো চোপড়ার দিকে। চা বাগান, সেখানে গাছ কেটে ফেলা হচ্ছে। শুধু কেটে ফেলা হচ্ছে না, কীটনাশকও দিয়ে দেওয়া হচ্ছে। আর এক দুটো গাছ নয়, প্রায় 400 গাছ কেটে ফেলা হচ্ছে। কিন্তু কেন কেটে দেওয়া হলো এই 400 গাছ? চঞ্চল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চঞ্চল, চা বাগানের গাছগুলো কেটে কীটনাশক দিয়ে দেওয়া হচ্ছে। শ্রমিকদের তো ক্ষতি হবে, কারণ তাদের কাজের ক্ষতি, কিন্তু সেক্ষেত্রে এই গাছগুলো কেটে ফেলা হচ্ছে কেন? কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, বাগান মালিকের তরফে যে অভিযোগ করা হচ্ছে, যে কারণ যে চোপড়া ব্লকের মাঝালি গ্রাম পঞ্চায়েতের যে সেন্ট যে চা বাগান রয়েছে, সেই সেন্ট চা বাগানে মালিকের যে অভিযোগ রয়েছে যে কিছু মাফিয়ারা, যারা জমি মাফিয়ারা, তারা কিন্তু এই কাজ করছে, এমনটা কিন্তু সরাসরি অভিযোগ করে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এক সপ্তাহের মধ্যে ওই বাগানে দুবার কিন্তু একই ঘটনা ঘটেছে। কারণ এর আগে শনিবারে কিন্তু দেখা গেছে যে প্রায় 400 গাছ নষ্ট করা হয়েছিল এবং আজ ভোরবেলায় যখন বাগান মালিক এবং যারা কর্মীরা রয়েছে, শ্রমিকরা রয়েছে, তারাও কিন্তু সেই বাগানে যায়, তখন আজকেও দেখতে পারি যে প্রায় 400 গাছ আজকেও কেটে ফেলা হয়েছে এবং কি পাশাপাশি কীটনাশকও দিয়ে দেওয়া হয়েছে। কারণ যে এই গাছগুলো যাতে আর পুনরায় কোনো রকমের যেতে তৈরি না হয়। তবে তোমাকে জানিয়ে রাখি যে বাগান মালিকের একটাই অভিযোগ রয়েছে যে কিছু মাফিয়া তারা কিন্তু সেই বাগানটি নষ্ট করার চেষ্টা করছে। কারণ যে একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে বাগানটি নাকি বিক্রি হয়ে যাচ্ছে, সেই অভিযোগ কিন্তু সেই গুজবের কথা কিন্তু বাগান মালিক বলেন এবং বাগান মালিকের যে অভিযোগ যে মাফিয়ারা এই কাজ করছে যাতে বাগান থেকে তারা কিন্তু চলে যান। পাশাপাশি এই বাগানের ক্ষতি হওয়াতে কিন্তু শ্রমিকরা একটা আতঙ্কে রয়েছে। কারণ যে এই বাগানের উপরে প্রায় 70 থেকে 80 জন শ্রমিক কিন্তু কাজ করে এবং তাদের দিন যাপন কিন্তু এই বাগানের উপর দিয়ে চলে। তবে এই বাগানে এইভাবে যদি ক্ষতি হয় বা বাগান বন্ধ হয়ে গেলে তাহলে কাজ হারানোর আশঙ্কা করছেন কিন্তু শ্রমিকরা। গোটা ঘটনা নিয়ে কিন্তু বাগান মালিক চোপড়া থানায় অভিযোগ করেছেন এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে চোপড়া থানা পুলিশ। বেশ চঞ্চল, ঠিক যেমনটাই আমাদের প্রতিনিধি চঞ্চল বলছিলেন, এই বাগান মালিক বিশ্বজিৎ সেন, তার কি অভিযোগ রয়েছে একটু শোনাবো। মোটামুটি আমাদের 5-6 হাজার গাছের উপরে রাউন্ড আপ ছিটিয়েছে, আর কিছু ইনফিলিং চারা ছিল আমাদের, ওই চারাগুলো তারা উকড়ে ফেলেছিল আগের দিন। আর গতকাল রাতে আমরা বাগানে এসে জানতে পারি যে আমাদের ওই সেকশনটাতে মোটামুটি 500 গাছের মতন তারা করার দিয়ে কেটে ফেলেছে। বিগত কয়েক বছর যাবত আমার কানে একটা হাওয়া আসছিলো যে আমরা এই বাগানটা বেচে দিয়েছি বা বেচে দিচ্ছি, এরকম কিছু মানে সবার মারফতে আমার কাছে আসছিল খবরটা। তো আমার সন্দেহ হচ্ছে এই পেছনে কোনো জমি মাফিয়াদেরই হাত আছে। 50 জন শ্রমিক আমার সাথে ডাইরেক্ট কাজ করে, তাছাড়াও আদার্স ধরুন ইনডাইরেক্টলি আরও 20-25 জন আছে যাদের ফ্যামিলি আছে। এত বড় একটা সংসার চালানো এই বাগানের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। প্রায় 70 থেকে 80 জন শ্রমিক কাজ করে এই চা বাগানে। তারা স্বাভাবিকভাবে এই ঘটনার পর কাজ হারানোর ভয় পাচ্ছেন। কিভাবে সংসার চলবে বুঝে উঠতে পারছেন না তারা। রাত্রে বেলা আসে গাছগুলো কেটে কেটে শেষ করে দিলে আমরা গরিব লোক কোথায় কাজ করবো? আমরা আমাদের ছেলে মেয়ে এখন বিয়ে দিতে মতন হয়েছি, আর বাগানটা এইভাবে নষ্ট করতে ধরেছি। না, এর আগে কি এরকম এই বাগানে গাছ কাটা এরকম হয়নি কোনোদিন।
এইবারই হয়েছে, রান্ডম মারছে থেকে গাছ কাটতেছে। বাগানটা ভালো থাকলে ভালো আমাদের জন্য, কাজ করব, খাবো, ছেলে মেয়ে আছে। যেটা হয়েছে সেটা ঠিক হয়নি বলছেন পঞ্চায়েত প্রধান, পাশাপাশি বলছেন কে বা কারা এই কাজ করলেন নিশ্চয়ই খোঁজ খবর নেওয়া হবে। শুনুন কি বলেছেন পঞ্চায়েত প্রধান। এখন তো আমরা বলতে পারিনি যে কে বা কারা করতেছে, সেটা খুব একটা দুঃখের কথা। মাঝজালি অঞ্চলে আমাদের 99% চা বাগান, শিল্পের উপরে আমাদের ভরসা সবারই আছে। কারো 50 বিঘা আছে, তো কারো 5 বিঘা আছে, কারো 10 কাঠাও আছে। সবাই চা বাগানের উপরে ভরসা করে। এটা নিয়ে যারা করতেছে এটা খুবই একটা খারাপ ব্যবহার করতেছে, সেটা ভালো না। 1 বছর আগের একটা আন্দোলন, আর সেই আন্দোলনের জেরে চা বাগানে শ্রমিক ছাঁটাই করা হলো। কিন্তু কেন করা হলো? 8 জন শ্রমিককে ছাঁটাই করেছেন। ছবি দেখছেন আপনারা, তারা রীতিমতো ধর্নায় বসেছেন, অনশনে বসেছেন। রাজকুমার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, চা বাগানের এই আন্দোলনটা তো 1 বছর আগের, তাহলে এই আন্দোলনের জেরে এখন কেন ছাঁটাই? একদমই সোনিয়া, দেখো এই প্রশ্নই কিন্তু বিভিন্ন মহলে উঠছে এবং এই প্রশ্নের কারণেই কিন্তু বলা হচ্ছে যে ঘটনাটি চা বাগানের যে চা শিল্প তার ইতিহাসে কিন্তু নজিরবিহীন। যদিও মালিক পক্ষের দাবি যে এই যে 1 বছর আগে যে আন্দোলনটা হয়েছিল সেই ঘটনার তদন্ত করছে মালিক পক্ষ, এবং তদন্ত করে এই সময়ে জানা গেছে যে এই 8 শ্রমিক মালিক পক্ষের বিরুদ্ধে তখন ষড়যন্ত্র করেছিল। সেই কারণে এই মুহূর্তে সেটা প্রকাশ্যে আসায় এবং তদন্তে ধরা পড়ায় তাদেরকে এই মুহূর্তে অর্থাৎ 5ই জুন, এই বছরের যে 5ই জুন, তখন থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এই শ্রমিকরা কিন্তু আজকে একেবারে থালাবাটি নিয়ে অবস্থান অনশনে বসেছে। তার কারণ তারা কাজ ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে এবং এই শ্রমিকদের সাথে কিন্তু আরও যে বিভিন্ন শ্রমিক তারাও কিন্তু ধীরে ধীরে এই আন্দোলনে এই 8 শ্রমিককে কাজে ফেরানোর দাবিতে আন্দোলনের সামিল হচ্ছে। সোনিয়া। বেশ রাজকুমার, কাজ নিয়ে পেটে লাথি মারা হলো আন্দোলনকারী যারা শ্রমিক, তারা এই কথাই বলছেন। শুনুন। কয়জনকে সাসপেন্ড করেছে? 8 জনকে করছে। গোটা বাগানের ভিতরে 8 জনে মানে কোম্পানির একটা পাই গেল আমাদেরকে। আমরা নাকি বাগানের জন্য ডিস্টার্ব করতাম, ওই জন্য আমাদেরকে বাগান থেকে বের করে দিল। কতদিন চলবে এই অনশন? এই অনশন আমাদের যতদিন নেয় যদি না পাই, যতদিন আমাদের যদি ইনসাফ না হয় ততদিন কিন্তু এটা চলতেই থাকবে। দ্বিতীয় কথা হলো আমাদের পেটটা তো মাইরে দিল, আমাদেরকে যদি সরকারের কাছে যেতে হলে কীভাবে যেতে হবে? যে কোনো একটা অন্যায় করবো তারপরে তো যেতে হবে। বেআইনি নির্মাণ নিয়ে কিন্তু পুরসভাগুলোকে সরব হতে দেখা গিয়েছে। বেআইনি নির্মাণ ভাঙলো এবার ঘটনাস্থল শিলিগুড়ি পুরসভা ভেঙে দিল বেআইনি নির্মাণ। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, হাইকোর্টের নির্দেশেই এই নির্মাণ ভাঙা হয়েছে। কবে থেকে এই নির্মাণ চলছিল, কারা করছিল, কাদের বিরুদ্ধে অভিযোগ, কেনই বা করছিল? দেখো, তোমাকে জানি রাখি, বছর খানেকের আগের অভিযোগ এবং এর আগেও মাস 6 আগেও কিন্তু পুরসভা এই বেআইনি বিল্ডিং 47 নম্বর ওয়ার্ডে স্থানীয় তৃণমূল নেতা তারই এই বিল্ডিং সেই সময় কিন্তু ভাঙতে গিয়ে বাধার মুখে পড়তে হয় পুরসভা কর্মীদের, এবং সেই সময় বাধার মুখে পড়ে তাদের পিছু হটতে হয় এবং তারপর অনেক রাজনৈতিক জলগোলা হয়েছে, কিন্তু মামলা কিন্তু থেমে থাকেনি। সেই মামলা করে হাইকোর্ট পর্যন্ত, শেষে হাইকোর্টের রায়ে আজ শিলিগুড়ি পুরসভা এবং তাদের কর্মীরা প্রধান কথা পুলিশকে সঙ্গে নিয়ে এই বহুতল বিল্ডিং কিন্তু ভেঙে দেয়। কী অভিযোগ? অভিযোগ হলো যে সরকারি জমি দখল করে তার কোনো সরকারি পাট্টা নেই, এমনকি রাস্তার ধারে যে ড্রেন, সেই ড্রেন দখল করেই এই বিল্ডিং গড়ে উঠেছিল। এবং পাড়া পড়শিরা তারাই কিন্তু প্রথমে শিলিগুড়ি পুরসভার কাছে অভিযোগ জানায় এবং সেই মতো পুরসভা তদন্ত নেমে বিল্ডিংটি যে অবৈধ তা চিহ্নিত করেই কিন্তু মাস 6 আগে সেখানে গিয়ে ভাঙতে যায় এবং বাধার মুখে পড়তে হয়। কিন্তু শেষমেশ আর রক্ষে হলো না সেই তৃণমূল নেতার এই বহুতল বিল্ডিং, এবং স্বাভাবিকভাবেই আজ হাইকোর্টের নির্দেশে পুরসভার কর্মীরা স্থানীয় প্রধান থানা পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে একেবারে গুড়িয়ে দেয় বুলডোজার দিয়ে এই বেআইনি বিল্ডিং। এবং আজ ডেপুটি মেয়র সাহেব জেনেছেন এই ক্ষেত্রে, যেমন মেয়র এর আগেও আমাদের জানিয়েছিলেন যে শিলিগুড়ি শহরকে বেআইনি দখল মুক্ত করা হবে, বেআইনি বিল্ডিং মুক্ত করা হবে, ঠিক তেমনি আজও কিন্তু ডেপুটি মেয়র জানালেন যে কে কোন রাজনৈতিক দলের নেতা নেত্রী, কার বিল্ডিং, এর পিছনে কারা জড়িত ওইসব দেখা হবে না। যেসব বিল্ডিং অবৈধ ইলিগাল বিল্ডিংয়ের বিরুদ্ধে শিলিগুড়ি পুরসভার এই অভিযান ধারাবাহিকভাবেই চলবে। বেশ পার্থ, ডেপুটি মেয়রের বক্তব্য আপনাদেরকে শোনাবো। তিনি কিন্তু বলছেন যে এই ধরনের কাজ, ইল্লিগাল যে সমস্ত কাজ, অবৈধ কাজ, সেগুলো রোখাই কিন্তু তাদের প্রধান কাজ, পাশাপাশি সবুজ উন্নয়ন এগুলো তো রয়েছে। শহরে যানজট মুক্ত করা, শহরে অবৈধ বিল্ডিং হতে না দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং
গ্রিন করা, শিলিগুড়িকে ক্লিন করা, এটা হচ্ছে আমাদের মোটো। সেই কাজ আমরা করছি। 47-এর যে বিল্ডিংটা আজকে ভাঙা হয়েছে সেটা অনারেবল কোর্টের নজরদারিতে ছিল, তার অর্ডারের মাধ্যমেই আমরা শুধু এটাকে এক্সিকিউট করেছি, বাকিটা কোর্টে ছিল, কোর্ট যা সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটাকে পালন করেছি। আচ্ছা, আইসিডিএস কেন্দ্র বলতে আমরা কি বুঝি? যেখানে শিশুরা পড়াশোনা করবে, মিড ডে মিলের রান্না হবে, তাই তো? একটা ছবি দেখাবো, দেখুন তো কোনোভাবে কি দেখে মনে হচ্ছে এটা একটা আইসিডিএস কেন্দ্র হতে পারে? একটা ঝোপ জঙ্গলে ঘেরা, এখানেই পড়াশোনা হয়, এখানেই মিড ডে মিলের রান্না হয়। দেখুন অঙ্গনবাড়ি কেন্দ্রের কিরকম বেহাল দশা। রকি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, এইখানেই রান্না বান্না হয়, এই ঝোপ জঙ্গলে ঘেরা আইসিডিএস কেন্দ্র, এখানে কিভাবে পড়াশোনা করবে ছোট ছোট শিশুরা? স্বাভাবিকভাবে তো এই প্রশ্ন উঠছে। দেখো, বানাহাট ব্লকের অন্তর্গত সাকুয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের এলাকাতে 277 নম্বর আইসিডিএস সেন্টার দেখলে মনে হতে পারে যেন একটি ভিতরে বাড়ি। প্রায় জরাজীর্ণ অবস্থা সেই আইসিডিএস সেন্টার প্রায় দীর্ঘদিন ধরে। এলাকাবাসীর অভিযোগ রয়েছে যে সেখানকার যে আইসিডিএস সেন্টার, সেখানে 2টি রুম থাকা সত্ত্বেও কিন্তু একটি রুমে এতটাই বেহাল অবস্থা, একটি রুমের মধ্যে পড়াশোনা এবং রান্নার কাজ চালাতে হয়। সেখানে গিয়েও দেখা গেল যে টিনের চাল তা ঝাঁঝরা হয়ে রয়েছে, দেওয়ালে ফাটল ধরেছে, খসে খসে পড়ছে দেওয়ালের প্লাস্টার, এর এমনকি নিচে রয়েছে যে মেঝে সেটাও ফেটে গিয়েছে। আইসিডিএস সেন্টারের পাশে ঝোপঝাড়ে ভর্তি হয়ে গেছে, পোকামাকড় ঢুকে পড়ে ক্লাসরুমে, যার ফলে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছে। তাদের শিশুদেরকে সেখানে পাঠাতে চায় না। প্রায় 75 জন শিশুকে কিন্তু সেখানে মিড ডে মিলের খাওয়া দাওয়া হয়, এমনকি তাদের পঠন পাঠন করা হয়। অভিভাবকেরা ইতিমধ্যেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে এবং সেখানে যে কর্মী রয়েছেন, আইসিডিএস কর্মী, তার কাছে জানিয়েছেন যে তারা তাদের শিশুকে সেখানে পাঠাতে চান না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আইসিডিএস সেন্টারের যে কর্মী তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি বারবার জানিয়েছেন এবং সেই যে বেহাল অবস্থা তার পরিদর্শন করেও গিয়েছেন। প্রশাসক যারা রয়েছেন সেখানকার, বিডিও এবং সিডিপিও যারা রয়েছেন, তারা কিন্তু সেখানে দেখে গিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে এটি নতুন করে তৈরি করার জন্য। স্থানীয় প্রশাসনও আশ্বাস দিচ্ছে। বেশ খুবই খারাপ, জল পড়েছে আর দেওয়াল ভাঙি গেছে, টিনের ফুটো হয়ে গেছে, সেন্টার তাড়াতাড়ি ছুটি করে দিয়ে যায়। আর দেওয়ালও তো আরে সব ভাঙি পড়েছে। ভালোটা চাই, ঘরটা হোক ভালো। অবস্থা তো খুবই খারাপ। প্রত্যেক বাড়ি বর্ষার সময় জল ঢুকে যায়, যখন জল ঢুকে যায় তখন তো বাচ্চা আমি বসাতে পারি না, পড়াতেও পারি না। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, একই ঘরে পড়ানোও হয়, রান্নাও করা হয়। আমি বাচ্চাদের বসাতেই তো ভয় পাই, যখন তখন এই দেয়ালটা যদি ভেঙে পড়ে কোনো বাচ্চার গায়ে, তাহলে আমি কি করবো তখন? টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণও হয়ে গেছে, এবার এজেন্সি তাল বাহানা করে এখনো পর্যন্ত কাজ করছে না। না আমি এজেন্সিকে চাপ দিতে পারি, না আমি এজেন্সির কে ব্ল্যাক লিস্টেড করতে পারি, সেটা তো আমার পক্ষে সম্ভব না। এটা অবশ্যই বিডিও সাহেব এবং সিডিপিও সাহেবকে দেখা উচিত, খুব দ্রুততার সঙ্গে যাতে এই কাজটুকু হয়, এতটুকু আমি আশা রাখি। মর্মান্তিক একটা ঘটনা আপনাদের জানাতেই হবে। পথ কুকুর, তাদেরকে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক তো ছড়াবে। দেগঙ্গার বেড়া চাপা, সেখানে এই ঘটনা ঘটেছে। বাজারের বিভিন্ন প্রান্তেই কিন্তু অসুস্থ অবস্থায় কয়েকটি কুকুরকে দেখেছেন স্থানীয়রা, তাদের মৃত্যুও হয়েছে। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, এই অমানবিক কাজ কারা করছে জানা গেছে? দেখো, সত্যি অমানবিক, তার কারণ এই পরপর প্রায় 6টি পথ কুকুর, তাদের কিন্তু একেবারে বিষ খাইয়ে মারার অভিযোগ। এলাকার মানুষের যেটা অভিযোগ যে বাজার এলাকায়, দেগঙ্গা বাজার বেড়াচা বাজার এলাকায়, সেখানে বেশ কয়েকটি কুকুর দীর্ঘদিন ধরে তারা রয়েছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে প্রায় 6টি কুকুরকে বিষ খাইয়ে দেওয়া হয়েছে এবং তারপরেই ক্ষোভ অবশ্যই জমছে ব্যবসায়ী সাধারণ মানুষের মধ্যে। ব্যবসায়ীদের অভিযোগ যে এলাকায় একাধিক দোকান রয়েছে, সোনাপট্টি রয়েছে, সেখানে দীর্ঘ কয়েকদিন দেখা যাচ্ছে সেখানে দুষ্কৃতির কার্যকলাপ বাড়ছে, চুরির ঘটনাও ঘটেছে। ফলে এই কুকুররা অনেকটাই, যখন দুষ্কৃতীরা আসে তখন অনেকটাই সাবধান করার জন্য তারা সাবধান করে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় এই দুষ্কৃতীরা এই কুকুরগুলোকে বিষ খাইয়েছে, এমনটা অভিযোগ তুলেছে এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। এলাকার যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো কিন্তু সংগ্রহ করে দেখা হচ্ছে যে কারা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত, এবং এলাকায় একটা ক্ষোভ জমছে। তারপরই সকালে দেখা যায় যে পরপর প্রায় 6টি কুকুর ছটফট করছে এলাকার
বাজার এলাকায়, তার মধ্যে একটি মৃত এবং বাকি 5টি অসুস্থ অবস্থায় সেখান থেকে উদ্ধার করে চিকিৎসা করা হয়। পরবর্তীকালে আরও 4টি কুকুরের মৃত্যু হয়। এখনও কিন্তু একটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একটি কুকুর। ফলে এলাকায় একটা ক্ষোভ বাড়ছে, তার কারণ দুষ্কৃতীদের যেভাবে দুষ্কর্ম বাড়ছে, ফলে এই পথ কুকুররা অনেকটাই সাহায্য করতে এলাকার মানুষের। কিন্তু যেভাবে দুষ্কৃতীরাই এই দুষ্কৃতীদেরকে বিষ খাইয়েছে কুকুরগুলোকে, ফলে ক্ষোভ বাড়ছে এবং এলাকার মানুষের যেটা একটাই দাবি যে পুলিশ ব্যবস্থা নিক, অর্থাৎ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ ব্যবস্থা নিক এই দুষ্কৃতীদেরকে ধরার। ফলে এলাকায় যথেষ্ট ক্ষোভ বাড়ছে এই পথ কুকুরকে বিষ খাওয়ানোর জন্য। বেশ জিয়াউল, বেশ। এরা দোকানের পিছনে দুটো বলেছিল, একটা রাস্তার ধারে বলেছিল আর একটা হোটেলের পাশে বলেছিল, 4টায় বলেছিল, কোনো এদের মানে নিস্তেজ বলেছিল। ঠিক আছে, এদেরকে সকালবেলা আমরা তুলে নিয়ে আসি, আসার পরে ডাক্তারবাবুকে ফোন করা হয়। আমার যতটুকু যে আইডিয়া দেখেছি আমি, এদেরকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছিল। সে যারা এদেরকে মারার চেষ্টা করেছে তাদের জন্য একটা ব্যবস্থা করা হয়। এই যে ঘটনা, এটা কি মনে হয় রাত্রে চুরি টুরি করার জন্য? অবশ্যই অবশ্যই, এটা অবশ্যই অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। একদম একদম। আমাদের পোস্ট অফিস গলিটা 80% স্বর্ণ ব্যবসায়ী। এর আগেও আমাদের এই পোস্ট অফিস গলিতে ভয়াবহ একটা ডাকাতি হয়েছে। আমার টার্গেট এখানে যারা আততায়ীরা, এখানে আমার যা মনে হয় এখানে আততায়ীদের বাস। এখানকার এই স্বর্ণ ব্যবসায়ীগুলো এই কুকুরগুলো আসলেই ঘেউ ঘেউ করবে, আউটপার্সেন্ট লোক আসছে, তখন এরা চিন্তা ভাবনা করছে এদেরকে আগে কীভাবে জব্দ করে। এদের মারতে পারলে এই সামনে বর্ষার ওয়েদার, এই বর্ষার ওয়েদারে নিস্তব্ধ লাইন অফ থাকবে, নিঃসারে ওরা কাজ ছেড়ে চলে যেতে পারবে। আর এবার একটু ওয়েদার আপডেট দেবো আপনাদেরকে। উত্তরে বর্ষা, কিন্তু দক্ষিণবঙ্গে তো একটা প্যাচে গরম। উত্তরে তো বর্ষা এসেই আটকে গেছে। মানুষ এখন হালকা বৃষ্টি হওয়ার পরেও স্বস্তি পাচ্ছেন না। মানুষ বর্ষা কবে আসবে থেকেও জানতে চাইছে কতদিন আর এই গরমটা সইতে হবে। উজ্জ্বল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, মানুষ তো জানতে চায় এখন আর এই গরমটা কতদিন থাকবে? বর্ষা বৃষ্টি সেগুলো তো পেরিয়ে গিয়ে এই গরম, প্যাচে গরম আর কতদিন? দেখো, উত্তরবঙ্গে বর্ষা এসছে, কিন্তু দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বর্ষাকেই মানুষ বলছে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তার কারণ এখানে বর্ষা তো আসছেই না, বরং গরম আরও বাড়বে। অর্থাৎ এখানে 12 থেকে 13 তারিখের আগে বৃষ্টি আসার, বর্ষা আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই। গরম বাড়বে, বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলো, পুরুলিয়া, বাঁকুড়া, এসব জেলাগুলোতে 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। এখানে অর্থাৎ কলকাতা। কিন্তু শুধু কি সাধারণ মানুষ হাঁসফাঁস করছে? একেবারেই নয়। গরমে পশু পাখিরা, বন্য প্রাণ, তাদের কথাও তো ভাবতে হবে। একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে এই পশু পাখিদের তেষ্টা মেটানোর জন্য। এভাবেই জলের পাত্র জায়গায় জায়গায় রেখে দেওয়া হচ্ছে। আলিপুরদুয়ারে এই ছবিটা দেখা যাচ্ছে। আমরা জানবো, রাজকুমার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, যারা এই কাজ করছে সত্যি সাধুবাদ তো জানাতেই হয়। একদমই সোনিয়া, দেখো, একটি অন্যরকম উদ্যোগ, অভিনব উদ্যোগ, একটা সহযোগিতার অন্যরকম বার্তা, একটা সহমর্মিতার অন্যরকম আবেদন কিন্তু এই খবরটাতে রয়েছে। আলিপুরদুয়ার নেচার ক্লাবের কিছু যুবক যুবতী আলিপুরদুয়ার শহরে, যে শহরকে সাধারণত সকলে সবুজের শহর বলে চেনে, এই শহরে এই উদ্যোগ নিয়েছে। পশু পাখিদের জন্য জল পাত্র দেওয়া হচ্ছে এবং তাতে পরিষ্কার জল বিভিন্ন মাঠ, রাস্তাঘাটের পাশে রাখা হচ্ছে, যাতে পশু পাখিরা এই চরম গরমের সময় তারা যেন জল পায়, যাতে ওরা একটু মানে পিপাসিত পশু পাখি জীবজন্তু যারা নাকি নিডি হেল্পলেস রাস্তায় ঘুরে বেড়ায়, তারা যেন জলকষ্টে বা পিপাসায় মারা না যায়। আরেকটা জিনিস হচ্ছে, বাড়ির সামনে সবাইকে একটা আবেদন, এটার মাধ্যমে সবাই দেখলে পরে বাড়ির সামনে ব্যক্তিগত উদ্যোগেও যাতে একটা জলের ব্যবস্থা পশু পাখিদের জন্য করে। সিংহাসনের মহাসংগ্রাম।